আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি শারমিন আক্তার তানিয়া। আজকের আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অধ্যায় 1-এর পরিবেশগত রসায়নের শিল্পের গ্যাসীয় বর্জ্য এবং বায়ু দূষণ। বায়ু দূষণ সম্পর্কে তোমরা বিভিন্ন বইয়ে বা আগেই তোমাদের আগের বিগত যে ক্লাসগুলো রয়েছে সেগুলোতে তোমরা বায়ু দূষণ সম্পর্কে তোমরা জানো। এখানে সেই শিল্পের দূষণ এবং বায়ু দূষণ সম্পর্কে আরেকটু বিস্তারিতভাবে একটু প্রিসাইজলি শুধুমাত্র কেমিস্ট্রির অ্যাঙ্গেল থেকে সেই বায়ু দূষণের জিনিসগুলোকে ব্যাখ্যা করা হয়েছে। তো এর মধ্যে অনেকগুলো জিনিস তোমাদের খুবই পরিচিত। তো আরেকবার একটু রিভিশনের মতো আমরা একটু ক্লাসটা করার চেষ্টা করি, যে আমাদের আগের যে পড়াগুলো আছে সেই পড়াগুলোর সাথে একটু মিলিয়ে নিয়ে এই পড়াটা যাতে আমাদের দ্রুত তৈরি হয়ে যায়, এর জন্য আমাদের বেশি সময় দেয় যাতে ক্লাসের পড়াটা ক্লাসেই হয়ে যায়। দেখো, বায়ুমণ্ডলের উপাদানগুলো আমাদেরকে আসলে বাঁচিয়ে রাখে, সেটা বলতে কোনো অপেক্ষা নেই। সেটা হচ্ছে বায়ুর অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ছাড়া জীবনটা অসম্ভব। কারণ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে এবং সেখানে উপজাত হিসেবে অক্সিজেন বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় শর্করা, প্রোটিন এবং অক্সিজেনের জন্য আমাদের সর্বদা উদ্ভিদের উপর নির্ভরশীল হতে হয়। বায়ুমণ্ডলে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড একটা নির্দিষ্ট পরিমাণ থাকে। এই পরিমাণগুলোর তারতম্য দেখা দিলেই পরিবেশে সাধারণত বিপর্যয় নেমে আসে। প্রাকৃতিক পরিবেশে কখনো বিশুদ্ধ নির্মল বায়ু পাওয়া সম্ভব হবে না, এবং প্রাকৃতিক এবং মানুষ সৃষ্ট প্রতিনিয়ত বিভিন্ন কারণেই এই বায়ু দূষণগুলো ঘটছে। তো বায়ু দূষণের জন্য যে উপাদানগুলো দায়ী সেগুলোকে যদি আমরা একটু লিস্ট করতে যাই, তাহলে প্রথমেই বলতে হয় সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, বিভিন্ন ধাতব কণা বা ধাতব অক্সাইড, বিভিন্ন জৈব পদার্থ, ধূলিকণা, ছাই এবং ধোঁয়া। এখান থেকে প্রশ্ন আসে বায়ু দূষণের দায়ী উপাদানগুলো নাম লিখো। তো সেক্ষেত্রে আমরা যে উপাদানগুলো পেয়েছি সেই উপাদানগুলো আমরা লিপিবদ্ধ করব। এবার আসো দূষক কাকে বলে। দূষণ সম্পর্কে কিন্তু আমরা বুঝলাম যে এই পদার্থগুলো থাকলে পরিবেশে আমাদের বায়ু দূষণ হতে পারে, পানি দূষণ হতে পারে, বিভিন্ন ধরনের দূষণের আমরা মুখোমুখি হতে পারি। তো দূষক কাদেরকে বলবো? যারা আসলে দূষিত করছে। অর্থাৎ কোনো পদার্থ পরিবেশে তার স্বাভাবিক প্রাকৃতিক প্রাচুর্য অপেক্ষা যদি অধিক পরিমাণে উপস্থিত থেকে মনুষ্য জাতি অথবা অন্যান্য জীবের স্বাভাবিক জীবনযাত্রার উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে, তাহলে ওই পদার্থকে আমরা কি বলবো? অবশ্যই দূষক বলবো। বায়ুতে স্বল্প মাত্রায় 0.1 ppm কার্বন মনোঅক্সাইড থাকে, কিন্তু এর পরিমাণ যদি বেড়ে 40 ppm বা তার থেকে বেশি হয়ে যায় তখন সেটা দূষক হিসেবে বিবেচিত হবে। তার মানে প্রত্যেকটা দূষকের আবার একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে, এই মাত্রা পর্যন্ত সেটা ঠিক আছে। অর্থাৎ প্রকৃতিতে যেহেতু আমরা বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, তার মানে এই দূষকগুলো প্রকৃতিতে রয়েছে, তারও একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে। তবে এর বাইরে যদি চলে যায় সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো অবশ্যই দূষিত। যেমন আমরা কার্বন মনোঅক্সাইডের পরিমাণটা জানলাম যে 0.1 ppm কার্বন মনোঅক্সাইডের জন্য স্বল্প মাত্রা বা প্রকৃতিতে এই পরিমাণেই থাকে, কিন্তু 40 ppm চলে গেলে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সেটা আর তখন আর এটা স্বাভাবিক পর্যায়ে থাকে না। এবার আসো দূষক কত প্রকার। দূষক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে গৌণ বা সেকেন্ডারি। প্রাথমিক বা গৌণ, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি দূষক হচ্ছে যেসব দূষক কোনো উৎস থেকে নির্গত হয়ে সরাসরি অপরিবর্তিত অবস্থায় পরিবেশে আসে তাদেরকে বলা হয় প্রাইমারি দূষক। যেমন সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোকার্বন সমূহ, ছাই এবং ধূলিকণা। এদের কোনো ধরনের পরিবর্তন বা বায়ুতে কোনো কিছুর সাথে কোনো ধরনের বিক্রিয়া না হয় এটা সরাসরি বায়ুতে পরিবেশে আসে, সেটাকে বলা হচ্ছে প্রাইমারি দূষক। সেকেন্ডারি দূষক হচ্ছে এই প্রকারের দূষক সাধারণত উৎস থেকে সরাসরি পরিবেশে আসে না, পরিবেশের বিভিন্ন দূষকগুলোর সাথে পারস্পরিক, অর্থাৎ প্রাথমিক যে দূষকগুলো থাকে তাদের সাথে এরা কোনো না কোনো বিক্রিয়ায় গিয়ে একটা উপাদানের সাথে বিক্রিয়া অন্য একটা ক্ষতিকারক উপাদান তৈরি করে, সেটাকে বলা হচ্ছে গৌণ দূষক। যেমন পার অক্সি অ্যাসাইল নাইট্রেট, পিতে পার অক্সি, এতে অ্যাসাইল আর এনে হচ্ছে নাইট্রেট, পার অক্সি অ্যাসাইল নাইট্রেট, PAN। ডাইমিথাইল মার্কারি, দুইটা মিথাইল গ্রুপ, CH3 ব্র্যাকেটের ভিতরে 2 মানে দুইটা মিথাইল গ্রুপ আর মার্কারি, এর নাম হচ্ছে ডাই। যেহেতু দুইটা মিথাইল গ্রুপ রয়েছে নাম হচ্ছে ডাই মিথাইল মার্কারি। তারপর সালফার ট্রাইঅক্সাইড, যেটা সালফার ডাইঅক্সাইড হিসেবে প্রাথমিক দূষকে থাকে, সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড হয়ে যায়। অক্সিজেন থাকে, সেটা আবার অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন ওজনে পরিণত হয়ে যায়, এবং সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা জানলাম দূষক কী, দূষক কত প্রকার, এবং প্রাইমারি দূষক কী এবং সেকেন্ডারি দূষক কী।
এখন আমরা দেখব যেসব শিল্প থেকে দূষক পদার্থ বায়ুতে মিশে যায়। একটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে, এসির উৎপাদনের কারখানা থেকে, সার কারখানা থেকে, ধাতু নিষ্কাশন থেকে, পেট্রোলিয়াম শিল্প থেকে, সিমেন্ট এবং অ্যাসবেস্টস কারখানা, খনিজ শিল্প, টেক্সটাইল এবং কাগজ শিল্প। প্রতিটা থেকে যে যে ধরনের দূষকগুলো বেরোচ্ছে, যেমন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন ধরনের অক্সাইডগুলোকে বোঝানোর জন্য NOx দিয়ে বোঝানো হয়েছে। ঠিক আছে। এসিড উৎপাদনের কারখানার মধ্যে আমরা সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন ধরনের অক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্লোরিন পাচ্ছি। সার কারখানা থেকে পাচ্ছি অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, তারপর নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, সালফারের বিভিন্ন অক্সাইড। ধাতু নিষ্কাশনের জন্য আমরা বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ যেমন সালফার ডাইঅক্সাইড, আর্সেনিক অক্সাইড, তারপর অ্যান্টিমনি অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, এই ধাতব অক্সাইডগুলো পাওয়া যাচ্ছে। পেট্রোলিয়াম শিল্প থেকে আমরা পাচ্ছি সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড। পেট্রোলিয়ামের উদ্বায়ী হিসেবে দেখো এখানে আমাদের মিথেন, ইথেন, এগুলোও বায়ুতে দূষণ ঘটায়। সিমেন্ট এবং অ্যাসবেস্টস কারখানা থেকে সূক্ষ্ম এবং স্থূল বায়ুকণা দূষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে। খনিজ শিল্প এবং টেক্সটাইল এবং কাগজ শিল্প থেকেও বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, এর মধ্যে সালফার ডাইঅক্সাইড এবং ক্লোরিন বিরঞ্জক হিসেবে কাজ করে। বিরঞ্জক মানে হচ্ছে এটা রং বিরঞ্জন করতে, অর্থাৎ কোনো রঙিন বস্তুকে বর্ণহীন করতে সালফার ডাইঅক্সাইড এবং ক্লোরিনটা ব্যবহৃত হয়। এই কারণে এদেরকে বলা হচ্ছে বিরঞ্জক। রঞ্জক পদার্থ মানে হচ্ছে রঙিন পদার্থ, আর বিরঞ্জক মানে হচ্ছে বর্ণহীন পদার্থ। তো রঙিন পদার্থকে বর্ণহীন করার জন্য সালফার ডাইঅক্সাইড এবং ক্লোরিনটা ব্যবহৃত হয়, সেটা এই কাজটা টেক্সটাইলে এবং কাগজ শিল্পে করা হয়। তাহলে এখান থেকে আমরা জানলাম যে যেই সকল শিল্প থেকে দূষক পদার্থ বায়ুতে মিশে যাচ্ছে, এখানে সুন্দর করে প্রত্যেকটার বর্ণনা দেওয়া আছে। এই বর্ণনা, এই প্রশ্নটা সবাই খুব ভালোভাবে পড়বেন যে কোন কোন শিল্প থেকে দূষক পদার্থ বায়ুতে মিশে যাচ্ছে। অবজেক্টিভের জন্য এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ এটা পড়ার জন্য, এবং সেই সাথে অনুধাবন বা জ্ঞান, অনুধাবনের প্রশ্ন, এবং এখান থেকে ছোট ছোট কিছু জ্ঞানের প্রশ্ন আসতে পারে। এবার আসো আমরা প্রধান কিছু বায়ুদূষক, যেই বায়ুদূষকগুলোর নাম আমরা আসলে সেকেন্ডারি, প্রাইমারি এবং বিভিন্ন ধরনের শিল্পগুলোতে প্রায় দেখে আসতেছি, যেমন কার্বন ডাইঅক্সাইড, মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড। এই যৌগগুলো আসলে কতটুকু ক্ষতির পরিমাণ বা কী অবস্থায় আছে সেটা সম্পর্কে যদি প্রত্যেকটার একটু আলোচনা করি। যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড যেটা, সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির দহন, যানবাহন থেকে নির্গত গ্যাস, কৃষিজাত বর্জ্য পদার্থের সম্পূর্ণ দহন এবং ধাতু নিষ্কাশন শিল্পে খনিজ তেল উত্তোলনের ক্ষেত্রে আগ্নেয়গিরির উৎপাতের সময়, বনাঞ্চলের দাবাননের সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সৃষ্টি হয়। বিভিন্ন শিল্প থেকে নিঃসৃত কার্বন মনোঅক্সাইড হচ্ছে একটা নীরব ঘাতক। কার্বন মনোঅক্সাইডকে আমরা নীরব ঘাতক কেন বলি? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনুধাবনের জন্য, যে কার্বন মনোঅক্সাইড একটি নীরব ঘাতক ব্যাখ্যা করো কেন। কারণ হচ্ছে এটি স্বাদ, গন্ধ এবং বর্ণহীন একটা গ্যাস, যেটা কোনো স্বাদ নেই, গন্ধ নেই এবং বর্ণ নেই। মানুষের অস্তিত্ব টেরই পায় না। কার্বন মনোঅক্সাইডে কার্বনের সর্বোচ্চ যোজনী প্রদর্শিত না হওয়ার কারণে এটি সক্রিয় লিগ্যান্ড হিসেবে জটিল যৌগ গঠন করতে পারে। আমরা জানি কার্বনের যোজনী 2 হতে পারে এবং 4 হতে পারে, এবং কার্বন মনোঅক্সাইডে কার্বনের যোজনী হচ্ছে 2, এবং কার্বন মনোঅক্সাইডে কার্বনের সর্বোচ্চ যোজনীটা প্রদর্শিত না হওয়ার কারণে লিগ্যান্ড মানে হচ্ছে যখন একটা যৌগের অন্য একটা যৌগের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা থাকে, এবং অন্য একটা ধাতুর সাথে যখন এটা কার্বন মনোঅক্সাইড একটা ধাতুর সাথে যখন যুক্ত হবে তখন সেটাকে আমরা জটিল যৌগ নামে বলবো। লিগ্যান্ড মানে হলো যে কোনো একটা যৌগের যদি যখন আরেকটা যৌগের সাথে, কার্বন মনোঅক্সাইড একটা যৌগ এবং এর আরেকটা ধাতুর সাথে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করবে, যার কতগুলো বিশেষ বৈশিষ্ট্য থাকবে, যেই বৈশিষ্ট্যগুলো সাধারণত অন্য কোনো যৌগগুলোর মধ্যে পাওয়া যায় না। সেই বিশেষ বৈশিষ্ট্যে সেই যৌগটার নাম হচ্ছে জটিল যৌগ। তো কার্বন মনোঅক্সাইডের যেহেতু সর্বোচ্চ যোজনী প্রদর্শিত হচ্ছে না, এটা বিভিন্ন ধাতুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে এমন লিগ্যান্ড তৈরি, লিগ্যান্ড হিসেবে জটিল যৌগ গঠন করে। যেমন রক্তের হিমোগ্লোবিনে আয়রন থাকে। তো হিমোগ্লোবিনে শরীরে অক্সিজেন সরবরাহ করে থাকে, কিন্তু বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি 1000 ppm, এটি হিমোগ্লোবিনের সাথে জটিল যৌগ গঠন করে কার্বক্সি হিমোগ্লোবিন নামে গঠন করে শরীরে অক্সিজেন প্রবাহে বাধা দেয়। অর্থাৎ শরীরে যদি কোনোভাবে কার্বন মনোঅক্সাইডটা নিঃশ্বাস প্রশ্বাসের সাথে যেতে পারে, তাহলে আমাদের যে হিমোগ্লোবিন যেটা আমাদের শরীরে প্রবাহিত হচ্ছে, যে আমাদের রক্তের যে হিমোগ্লোবিনটা রয়েছে, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন মিশ্রিত হয়ে কার্বক্সি হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন নামে সেটা আসলে মূলত যায়। যেমন দেখো অক্সিজেন এবং হিমোগ্লোবিনকে বোঝানো হচ্ছে HB দিয়ে। তো অক্সি হিমোগ্লোবিন যেই যৌগটা, সেটাই আসলে মূলত আমাদের রক্ত পরিবহনের জন্য দায়ী। তো
তো সেই জায়গায় যদি কার্বন মনোক্সাইড চলে আসে তখন যে জটিল যৌগটা তৈরি হয় সেটা হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিনের সাথে কার্বন মনোক্সাইড যখন আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে চলে যায়, এবং এটা আমরা টেরও পাচ্ছি না কারণ এর স্বাদ নেই, বর্ণ নেই, গন্ধ নেই। অক্সি হিমোগ্লোবিনটা তখন পরিণত হয়েছে কার্বক্সি হিমোগ্লোবিনে, এবং তখন সেটা রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে এবং শরীরে অক্সিজেন প্রবাহে বাধা দেয়। অক্সিজেনের চেয়ে কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের প্রতি কার্বন মনোক্সাইডটা হিমোগ্লোবিনের আসক্তি বেশি, অর্থাৎ অক্সিজেনের হিমোগ্লোবিনের প্রতি যে পরিমাণ আসক্তি থাকে কার্বন মনোক্সাইডের তার থেকে বেশি। ফলে বেশি পরিমাণ কার্বন মনোক্সাইড যদি শরীরে প্রবেশ করে সেক্ষেত্রে হৃদরোগ, অনেক সময় মৃত্যু ঘটতে পারে। এবং স্বল্প পরিমাণ কার্বন মনোক্সাইড, সেটা 100 থেকে 500 ppm শরীরে প্রবেশ করলে সেখানে বমি ভাব, মাথা ধরা, মাথা ঝিমঝিম করা প্রভৃতি উপসর্গ দেখা যায়। কার্বন মনোক্সাইড স্নায়ুতন্ত্রের ব্যাপক ক্ষতি করে। উল্লেখ্য, ধূমপায়ীদের শরীরে সাধারণ মানুষের অপেক্ষা কার্বন মনোক্সাইডের পরিমাণ বেশি থাকে। এজন্য ধূমপায়ী মানুষ খুব সহজে হৃদরোগে আক্রান্ত হয় এবং অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে এবং মাথা যন্ত্রণায় ভোগে। এ কারণেই কার্বন মনোক্সাইডকে নিরোগঘাতক বলা হয়। প্রশ্ন থাকে কার্বন মনোক্সাইডটা নিরোগঘাতক কেন? এক কথায় যদি আমরা বলি কার্বন মনোক্সাইড নিরোগঘাতক কারণ এটা স্বাদ, গন্ধ এবং বর্ণহীন একটি গ্যাস। এখন ব্যাখ্যা যদি আসতে হয় তাহলে বলতে হবে যে আমাদের রক্তে যে হিমোগ্লোবিন রয়েছে, হিমোগ্লোবিনের এই প্রবাহের জন্য আমাদের হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন মিলিত হয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে এবং শরীরে রক্তের মধ্যে অক্সিজেন সরবরাহ করে। কিন্তু এই হিমোগ্লোবিনের অক্সিজেনের তুলনায় কার্বন ডাইঅক্সাইডের প্রতি আকর্ষণ বেশি। এর ফলে যখন কার্বন মনোক্সাইডের আকর্ষণ বেশি, তো এর ফলে যখন কার্বন মনোক্সাইড আমার শরীরে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে চলে যাবে তখন অক্সি হিমোগ্লোবিনের সাথে কার্বন মনোক্সাইড বিক্রিয়া করে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করবে এবং আমার শরীরে অক্সিজেন প্রবাহে বাধা দেবে। আমার শরীরে যদি অক্সিজেন প্রবাহ বাধা হয়ে যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে কী কী ধরনের সমস্যা হতে পারে সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। তবে এর একটা পরিমাপ রয়েছে। পরিমাপটা যদি 100 থেকে 500 ppm এর মধ্যে থাকে সেক্ষেত্রে ppm মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। ppm এর মধ্যে যদি থাকে তাহলে আমরা কিছু উপসর্গ দেখতে পাবো, সেটা হচ্ছে বমি ভাব, মাথা ধরা, মাথা ঝিমঝিম করা। কিন্তু এর থেকে যদি বেশি হয়ে যায় তখন কিন্তু সেটা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এই হলো কার্বন মনোক্সাইড কেন নিরোগঘাতক তার ব্যাখ্যা। এবার দেখো, আমরা উপরে পড়েছিলাম যে কার্বন মনোক্সাইড সেটা হচ্ছে লিগ্যান্ড হিসেবে কাজ করে এবং জটিল যৌগ গঠন করে। তো জটিল যৌগ কীভাবে গঠন করে? যে রক্তের যে আয়রন থাকে সেই আয়রনের সাথে কার্বন মনোক্সাইড বিক্রিয়া করে প্যান্টা কার্বনিল তৈরি করে। আয়রন Fe এর সাথে 5 অণু কার্বন মনোক্সাইড মিলে যে যৌগটা তৈরি করে সেটা হচ্ছে প্যান্টা কার্বনিল। পেন্টা কার্বনিল নামক জটিল যৌগ গঠন করে, যেটা বাতাসের 8 ভাগের 1 ভাগ কার্বন মনোক্সাইড হলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে সকল শ্বাস গ্রহণকারী প্রাণী মারা যাবে। কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড এর নিরাপদ মাত্রা হচ্ছে 40, অর্থাৎ কার্বন মনোক্সাইডের নিরাপদ মাত্রা হচ্ছে 40 এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 5000 ppm। অতিরিক্ত কার্বন মনোক্সাইড উদ্ভিদের নাইট্রোজেন সংযোজন পদ্ধতিতে বাধা দেয় এবং উদ্ভিদের বৃদ্ধি কমে যায়, পাতা শুকিয়ে যায় এবং ক্লোরোফিল কমে, সেটা অকালে মৃত্যুর কারণ হতে পারে। এরপরে আসো সালফার ডাইঅক্সাইড। জীবাশ্ম জ্বালানি দহন, ধাতু নিষ্কাশন, তৈল শোধনাগার, সালফুরিক অ্যাসিড প্রস্তুতিতে, স্টিল প্রস্তুতিতে সালফার ডাইঅক্সাইড ব্যবহৃত হয়। আগ্নেয়গিরির অগ্নুৎপাতে নির্গত গ্যাসে প্রায় 67% সালফার ডাইঅক্সাইড থাকে এবং বিভিন্ন শিল্প কারখানা থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড যুক্ত বায়ুর শ্বাসের সাথে গ্রহণ করে মানুষের বহুমাত্রিক সমস্যা দেখা দেয়। সালফার ডাইঅক্সাইড একটা হচ্ছে অম্লধর্মী গ্যাস, অম্লধর্মী অক্সাইড। এর প্রভাবে চোখ এবং শ্বাসনালীতে জ্বালা করে। শ্বাস প্রশ্বাসের সাথে সালফার ডাইঅক্সাইড সেটা 0.25 থেকে 10 ppm শরীরে প্রবেশ করলে শ্বাসকষ্ট, হাঁপানি, ব্রঙ্কাইটিস, অ্যালার্জি প্রভৃতি রোগ দেখা দেয়। বায়ুতে অধিক পরিমাণে সালফার ডাইঅক্সাইড থাকলে এবং সেটা গ্রহণ করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এবং যেসব শিল্প কারখানা থেকে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং ব্যবহার করে সেগুলোতে আসলে মাস্ক ব্যবহার করা উচিত। তাছাড়া বায়ুতে অতিরিক্ত পরিমাণে যখন সালফার ডাইঅক্সাইড থাকে সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জলীয়বাষ্প, বায়ুর অক্সিজেন এবং জলীয়বাষ্পের সাথে বিক্রিয়া করে সালফুরিক অ্যাসিড তৈরি করে, যা অ্যাসিড সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে। আমরা এর আগে পড়েছিলাম নাইট্রিক অ্যাসিড তৈরি হয় অ্যাসিডে বজ্রপাতের সময়, কিন্তু এটা লঘু অ্যাসিড, কিন্তু সালফুরিক অ্যাসিড কিন্তু লঘু অ্যাসিড নয়। এটা গাঢ় অ্যাসিড হওয়ার কারণে আমাদের কিন্তু অ্যাসিড বৃষ্টির ক্ষতির সম্মুখীন হতে হয়। তারপর বায়ুতে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হলে উদ্ভিদ কোষের উদ্ভিদের ধ্বংস হয়ে পাতা শুকিয়ে যায়, সবুজ ক্লোরোফিল নষ্ট হয়ে যায়। যেমন ক্লোরোফিল এ যৌগটা হচ্ছে ফেনোকোফাইথিন এতে পরিণত হয়ে যায় এবং উদ্ভিদের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। এরপর আসলে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, যেমন রাসায়নিক সার এবং ব্যবহারে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি, বিভিন্ন শিল্প কারখানায়, স্টিল কারখানা, বিস্ফোরণ, বায়ুর বজ্রপাতের কারণে বিভিন্ন ধরনের নাইট্রিক অক্সাইডের সৃষ্টি হয়। তো নাইট্রিক অক্সাইডগুলো সাধারণত অম্লধর্মী। আমরা জানলাম সালফার ডাইঅক্সাইড অম্লধর্মী, নাইট্রিক অক্সাইডগুলো অম্লধর্মী এবং সেই সাথে বিষাক্ত। তো অধিক পরিমাণে
নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ শ্বাস প্রশ্বাসের সাথে যদি 100 ppm হয়, সেক্ষেত্রে ফুসফুসের প্রদাহ, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া প্রভৃতি রোগ, এবং শ্বাসের সাথে অধিক পরিমাণে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্রহণ করলে সেটা ফুসফুসের রক্তক্ষরণ সৃষ্টি করতে পারে। এরপরে দেখো নাইট্রোজেনের যে অক্সাইড সবচেয়ে ক্ষতিকর পরিবেশগত দিক যেটা, সেটা হচ্ছে অ্যাসিড পেস্ট্রি। বিভিন্ন অনুঘটকের প্রভাবে বায়ুর অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড গঠন করে, যেটা অ্যাসিড পেস্ট্রি হিসেবে পতিত হয়। শুধুমাত্র লঘু হওয়ার কারণে এর পরিমাণটা কম থাকে। তবে নাইট্রোজেনের পরিমাণটা যখন প্রকৃতিতে বেড়ে যাবে, তখন কিন্তু আর নাইট্রিক অ্যাসিডটা তখন লঘু হিসেবে থাকবে না। তখন এর পরিমাণটা বেড়ে যাওয়ার কারণে নাইট্রিক অ্যাসিডের যথেষ্ট পরিমাণ ক্ষতির কারণ হতে পারে। তো এর কারণে আসলে প্রত্যেকটা দূষকের একটা নির্দিষ্ট পরিমাপ রয়েছে। এই পরিমাপের বাইরে যদি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের যথেষ্ট ক্ষতির সম্মুখীন হতে হবে। হাইড্রোজেন সালফাইড, আগ্নেয়গিরি নির্গত গ্যাস সালফারযুক্ত জৈব যৌগের জৈবিক বিয়োজনের ফলে বাতাসে হাইড্রোজেন সালফাইড মিশ্রিত হয়ে যায়। তাই মাছ, ডিম, বিভিন্ন উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাদ্যের পচনের ফলে হাইড্রোজেন সালফাইড গন্ধ বের হয়। পচা ডিমের গন্ধ বলা হয়, যে পচা ডিমের থেকে যে গন্ধটা বের হয় সেটাই হচ্ছে হাইড্রোজেন সালফাইডের গ্যাসের গন্ধ। হাইড্রোজেন সালফাইড বিভিন্ন একটা অম্লধর্মী গ্যাস, বিষাক্ত গ্যাস, এবং এটা জীবন বিধ্বংসী ক্ষমতা প্রায় হাইড্রোজেন সায়ানাইডের সমান। কিন্তু এর দুর্গন্ধের কারণে মানুষের থেকে দূরে অবস্থান করতে পারে। অল্প পরিমাণ হাইড্রোজেন সালফাইড শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করলে মাথা ধরা এবং বমি বমি ভাব দেখা দেয়। এছাড়া কখনো কখনো চোখ এবং গলা জ্বালাপোড়া করতে পারে, এবং অনেকের ক্ষেত্রে ক্ষুধামন্দা লক্ষ্য করা যায়, এবং অধিক পরিমাণে সালফার ডাইঅক্সাইড শরীরে প্রবেশ করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এবার আসো হাইড্রোকার্বন জাতীয় যেই যৌগগুলো রয়েছে, যেমন আর্দ্র ধানক্ষেত, কর্মদগ্ধ জলাভূমি, গবাদি পশুর মলমূত্রের পচনের ফলে মিথেন গ্যাস তৈরি হয়, এবং মিথেন হচ্ছে একটা হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কাকে বলে? হাইড্রোজেন এবং কার্বন দিয়ে গঠিত যে যৌগগুলো, তাদেরকে আমরা হাইড্রোকার্বন বা জৈব যৌগ বলি। তো বিভিন্ন ধরনের দূষণের ফলে এই হাইড্রোকার্বনগুলো পরিবেশে আসে এবং বায়ুতে মিশে যায়, এবং এর ফলে যেটা দেখা যায় যে আমাদের সেই একই সমস্যা, অর্থাৎ চোখ জ্বালা করা, শ্বাসযন্ত্রের বিভিন্ন ধরনের সমস্যা, বায়ুতে যদি অতিমাত্রায় পলিসাইক্লিক অ্যারোমেটিক যৌগের উপস্থিতি থাকে, সেটা ক্যান্সারের জন্য দায়ী হতে পারে, যেমন বেনজোপাইরিন। তাছাড়া মিথেন গ্যাস, যেটা গ্রিন হাউস প্রভাবে সক্রিয় ভূমিকা পালন করে। তারপর হচ্ছে প্রলম্বিত কণা এবং প্রলম্বিত কণার ক্ষতিকর প্রভাব, যেমন সিনের যেটা ধূলিকণার কথা আমরা যেটা বললাম, বায়ুতে প্রলম্বিত এই সকল ক্ষুদ্রাতিক্ষুদ্র কঠিন এবং তরল কণাকে বলা হচ্ছে পার্টিকুলেটস। পার্টিকুলেটস কাকে বলছে? বায়ুতে প্রলম্বিত ক্ষুদ্রাতিক্ষুদ্র কঠিন এবং তরল কণাকে পার্টিকুলেটস বলা হচ্ছে। এই কণাগুলোর ব্যাস হয়ে থাকে 0.00002 মাইক্রো থেকে 500 মাইক্রো। ক্ষুদ্রতম ব্যাসের কণাগুলোকে অ্যারোসল বলা হয়। ধোঁয়া, ধূলিকণা, ধাতব কণা এমন ধাতব অক্সাইড, ধাতব লবণের কণা, ছাই, অ্যাসবেস্টস কণা প্রভৃতি প্রলম্বিত ধূলিকণা দূষণ ঘটায়। এছাড়াও সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড সূক্ষ্ম কণা হিসেবে বায়ুতে থাকতে পারে। প্রলম্বিত কণার ক্ষতিকর প্রভাব কি? এর ফলে যে স্বাস্থ্যের ঝুঁকি, অবশ্যই, কারণ 5 মাইক্রোয়ের বেশি ক্ষুদ্র কণাগুলো নাক গহ্বর ধরে রাখতে পারে না। এগুলো সরাসরি শ্বাস প্রশ্বাসের সাথে ফুসফুসে, এবং এই কণাগুলোর পৃষ্ঠদেশের ক্ষেত্রফল বেশি হওয়ার কারণে বিভিন্ন ক্যান্সার সৃষ্টিকারী দূষক পদার্থের সিঙ্ক হিসেবে এটা কাজ করে। বিভিন্ন পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, যেমন অ্যাসবেস্টস প্রভৃতি, এই কণাগুলোকে বহন করার ফলে ক্যান্সার, হাঁপানি, যক্ষা প্রভৃতি রোগ সৃষ্টি করে। এ ধরনের প্রলম্বিত কণার প্রভাবে মোটর গাড়ির নির্গত ধোঁয়ার মধ্যে উপস্থিত লেট কণিকাসমূহ শিশুর মস্তিষ্কের ক্ষতি সাধন এবং সেই সাথে স্নায়ু ঘটিত বিভিন্ন রোগের সৃষ্টি করে। লেট কণিকার প্রভাবে রক্তের লোহিত রক্তকণিকার উৎপাদন এবং বিকাশ ব্যাহত হয়। কয়লা খনির শ্রমিকেরা কালো ফুসফুস রোগ এবং কাপড় কলের শ্রমিকেরা সাদা ফুসফুস রোগে আক্রান্ত হয়। অ্যাসবেস্টস কারখানার শ্রমিকেরা অ্যাসবেস্টোসিস রোগে আক্রান্ত হয়। সিমেন্ট কারখানার শ্রমিকেরা ফুসফুসের সিলিকোসিস রোগে আক্রান্ত হয়, এবং শ্বাস প্রশ্বাসে এদের প্রতিনিয়ত সিলিকন ডাইঅক্সাইডের যুক্ত ধূলিকণা গ্রহণ করে। সর্বোপরি আসলে যদি আমরা বলি যে বায়ুর যে কণিকাগুলো রয়েছে, সেগুলোর পরিমাণগুলো ঠিকমতো না থাকলেই এই শিল্প দূষণ এবং বায়ু দূষণের প্রভাবগুলো হয়ে যায়। আমরা আজকের আলোচনাতে যা পড়লাম সেটা হচ্ছে আমাদের শিল্প বর্জ্যগুলোর প্রকারভেদ, এগুলা দূষক কাকে বলছে, দূষকের প্রকারভেদ কী, এবং এগুলোর উৎস কী, এবং কতগুলো, যেমন কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, তারপর নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, হাইড্রোজেন সালফাইড এবং হাইড্রোকার্বন, প্রলম্বিত কণা, এই সবগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিতভাবে জানলাম। কী কী ধরনের রোগ হতে পারে, কী কী ধরনের সমস্যা হতে পারে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বায়ু দূষণের যে উপাদানগুলো, সেই উপাদানগুলোর নাম লেখা, দূষক কত প্রকার ও কী কী ব্যাখ্যা, এবং সেই সাথে দূষকের উৎসগুলো এবং কার্বন মনোঅক্সাইডকে কেন নীরব ঘাতক বলা হয়, তারপর এর ব্যাখ্যা,
তারপর সালফার ডাইঅক্সাইডের ক্ষতিকারক গ্রুপ এবং নাইট্রোজেনের বিভিন্ন ক্ষতিকারক গ্রুপ এবং হাইড্রোজেন সালফাইডের ক্ষতিকারক গ্রুপগুলো তোমরা একটু ভালোভাবে এবং এই জায়গাগুলো অবজেক্টিভের জন্য খুব ভালোভাবে পড়বে, তাহলে ইনশাল্লাহ তোমরা পড়াগুলো আয়ত্ত করতে পারবে। একবার রিডিং পড়ে যদি তোমার মনে হয় যে পড়াগুলো বোঝা যাচ্ছে না, তাহলে একটু কষ্ট করে আরেকবার রিডিং পড়বে। রিডিং পড়লে দেখা যাবে পড়াগুলো যথেষ্ট বোঝার চেষ্টা হবে, কারণ এই টপিকসগুলো আসলে এতটাই থাকে যে হয়তো নর্মাল ক্লাস হলে জিনিসগুলো এতটা বোঝানো হতো না, বা এইটারও হয়তো খুব একটা ক্লাস নেওয়া হতো না, কারণ বায়ু দূষণ সম্পর্কে তোমরা সবাই জানো, এটা হয়তো পড়া দিয়ে হতো। তো আমি মোটামুটি ক্লাসটার মধ্যে বইয়ের এই পড়াগুলোকে একটু রিডিং করে তোমাদের সাথে একটু আলোচনা করলাম। আলোচনা করার উদ্দেশ্য হলো তোমরাও সেই আলোচনাগুলো রিডিং পড়বে, আলোচনাটা শুনবে, শোনার পরে দেখবে পড়াটা তোমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। এরপর যখন তুমি আরও একবার পড়বে তখন আশা করি আর কোনো ধরনের সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে। সবাই পড়াশোনা ভালোভাবে করবে, একটু অনুশীলন করবে ভালোভাবে, তাহলে আশা করি সামনের পরীক্ষা বা যে কোনো ধরনের পরীক্ষাতে তোমরা অবশ্যই ভালো করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।